আসসালামু আলাইকুম, এসএসসি 26 কি অবস্থা সবার? আশা করি ভালো। সো আমাদের কোয়েশ্চেন সলভ সিরিজের আজকের ক্লাসে তোমাকে স্বাগত। তো সামনে হচ্ছে তোমাদের প্রি-টেস্ট পরীক্ষা, তার আগে হচ্ছে তোমাদের যত বেশি সম্ভব কোয়েশ্চেন সলভ করতে হবে, ঠিক আছে? সো সেজন্য হচ্ছে আমরা নিয়ে আসছি তোমাদের জন্য কোয়েশ্চেন সলভ সিরিজ। সো আজকে আমরা আলোচনা করবো হচ্ছে প্রিপোজিশন নিয়ে, ঠিক আছে? সো চলো শুরু করা যাক, বেশি কথা বাড়াবো না। সো প্রথমে বলে রাখি যে প্রিপোজিশন তোমাদের পারতে হলে ভাই কি করতে হবে সেটা আগে বলি। সো প্রিপোজিশন পারতে হলে তোমাদেরকে প্রথমেই কি করতে হবে, প্রিপোজিশনে আমাদের রুলসের যে ক্লাসটা ছিল সেটা কিন্তু তোমাকে অবশ্যই দেখতে হবে। রুলসের ক্লাস না দেখলে তুমি কিন্তু হচ্ছে যে এই বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করতে পারবা না, ঠিক আছে? ওকে। সো এবার বলি ভাইয়া যে প্রিপোজিশন জানতে হলে তোমাকে কি কি বিষয় আসলে জানতে হবে। প্রথমত তোমাকে রুলস জানতে হবে, তারপর হচ্ছে তোমাকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন জানতেই হবে, মাস্ট। ওকে। আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে আমাদের হচ্ছে একটা পিডিএফ আছে, যারা যারা হচ্ছে পিডিএফটা পাও নাই জাস্ট কমেন্ট করো অথবা হচ্ছে আমাদের গ্রুপে মেসেজ করে দাও, পেয়ে যাবো। ওকে। আর হচ্ছে আমাদের কি জানতে হবে, ভোকাবুলারি জানতে হবে। ওকে। সো এই কয়েকটা জিনিস তোমরা যদি জানো তাহলে হচ্ছে আমাদের কি হবে, প্রিপোজিশন একদমই তোমরা 5/5 থাকবে বা 10/10, কোনোটাই তোমাদের সমস্যা হবে না। ওকে। ওকে। সো দেখো, আমরা হচ্ছে প্রথমে আমাদের আছে কি দিনাজপুর বোর্ড 16, ঠিক আছে? ওকে। সো শোনো, সো এখানে একটা কথা বলে রাখি যে দেখো তোমাদের এসএসসিতে কিন্তু প্রিপোজিশনটা কিন্তু রিসেন্টলি অ্যাড করছে, তাই না? তার মানে হচ্ছে এই বছর অ্যাড করছে, কিন্তু গত বছর তুমি চিন্তা করো 2025 সালে বা 24 সালে বা 23 সালে কিন্তু আমাদের কি ছিল না, প্রিপোজিশন ছিল না। তাই কিন্তু বোর্ড কোশ্চেন পাওয়া কিন্তু হচ্ছে খুবই কষ্টকর, তাই না? তার মধ্যে বোর্ড কোশ্চেন কিন্তু নাই, মানে এসএসসির জন্য কিন্তু প্রিপোজিশনের বোর্ড কোশ্চেনটা নাই। ওকে। সো এই জন্য তোমাকে কি করতে হবে, আমরা হচ্ছে এইচএসসির যে বোর্ড কোশ্চেনগুলো ছিল প্রিপোজিশনে সেটা হচ্ছে আমরা নিয়ে আসছি। দেখো জিনিসটা কিন্তু একদম সেম, এসএসসির বোর্ড প্রিপোজিশন আর হচ্ছে তোমাদের এখন এসএসসির যে প্রিপোজিশনটা আছে প্রায় কিন্তু সেম, ঠিক আছে? তাই হচ্ছে এই বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করলে তোমরা হচ্ছে ধারণা পাবা যে কিরকম কোয়েশ্চেন তোমাদের আসবে, ঠিক আছে? সো বেসিক্যালি আমি কিন্তু তোমাদের এটা বলছি না যে এই কোয়েশ্চেনগুলো সলভ করো এগুলাই আসবে, ঠিক আছে? এটা কিন্তু কখনোই বলতেছি না আমি। ওকে। ওকে। সো দেখো ভাইয়া প্রথমে কি আছে, প্রথমে আছে দেখো গ্রিন হাউস এফেক্ট ইজ দ্য গ্র্যাজুয়াল ওয়ার্মিং, ঠিক আছে? তার মানে কি বলছে যে গ্রিন হাউস এফেক্ট আসলে কি সেইটা বলছে। ওকে। সো দেখো এখানে হচ্ছে আজান দিচ্ছে, আমরা একটু হোল্ড করি, তারপরে হচ্ছে আজানের পর আমরা কন্টিনিউ করব। ওকে। সো দেখো প্রথমটা আমাদের আছে গ্রিন হাউস এফেক্ট ইজ দ্য গ্র্যাজুয়াল ওয়ার্মিং, ঠিক আছে? মানে কি গ্রিন হাউস এফেক্টটা কি সেটা বলছে। সো গ্রিন হাউস এফেক্ট হচ্ছে গ্র্যাজুয়াল মানে হচ্ছে ক্রমান্বয়ে, ওয়ার্মিং মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া, ঠিক আছে? গ্র্যাজুয়াল মানে হচ্ছে ক্রমান্বয়ে উষ্ণতা বৃদ্ধি পাওয়া, এইটা, ঠিক আছে? ওয়ার্মিং মানে হচ্ছে উষ্ণতা। সো গ্র্যাজুয়াল ওয়ার্মিং ড্যাশ দ্য এয়ার সারাউন্ডিং দ্য আর্থ অ্যাজ এ রেজাল্ট, সারাউন্ডিং দ্য আর্থ, ঠিক আছে? সো এই পর্যন্ত আগে আমরা চিন্তা করি। দেখো এখানে কি বলছে যে গ্রিন হাউস এফেক্টটা আসলে হচ্ছে যে ক্রমান্বয়ে তাপমাত্রা, মানে বায়ুমণ্ডলে তাপমাত্রা যে বৃদ্ধি পাওয়া, এইটা হচ্ছে কি ভাই গ্রিন হাউস এফেক্ট, ঠিক আছে? সো কি ভাই, বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি পাওয়া। সো এখানে কি হবে ভাই, দেখো ওয়ার্মিং এর পরে এখানে হচ্ছে আমাদের অফ হবে। কেন? কারণ হচ্ছে বায়ুমণ্ডলের, ঠিক আছে? সো এর ইংরেজি কি ভাই, এর ইংরেজি হচ্ছে আমাদের অফ, ঠিক আছে? দেখো আমাদের প্রিপোজিশনের যে রুলসের যে পিডিএফটা ছিল সেখানে প্রথমেই কিন্তু সবগুলা প্রিপোজিশনের অর্থ কিন্তু দেওয়া আছে। ওকে। সো এটা হচ্ছে মাস্ট, তোমাকে জানতেই হবে। সো এই জন্য হচ্ছে এখানে অফ পড়ছে, কেন পড়ছে? কারণ দেখো গ্রিন হাউস এফেক্ট ইজ দ্য গ্র্যাজুয়াল ওয়ার্মিং অফ দ্য এয়ার সারাউন্ডিং দ্য আর্থ, মানে হচ্ছে পৃথিবীর চারপাশে যে বায়ুমণ্ডল আছে এইটার তাপমাত্রা বৃদ্ধি পায় হচ্ছে মূলত কি গ্রিন হাউস এফেক্ট। বুঝতে পারছো? দেখো এবার এর ফলে কি হবে, দেখো অ্যাজ এ রেজাল্ট, এখন গ্রিন হাউস গ্যাস ইফেক্ট আসলে কেন হয় সেটা যদি দেখো, অ্যাজ এ রেজাল্ট অফ হিট বিং ট্র্যাপড ড্যাশ এনভায়রনমেন্ট পলিউশন, মানে কি ভাই দেখো এখানে বলছে যে গ্রিন হাউস এফেক্ট আসলে কি কারণে হয়, পরিবেশে তোমার পরিবেশ দূষণের কারণে তাপমাত্রা যে আটকে যায় সেটার কারণে হয়, তাই না? সো এখন এইখানে আমরা কি দিব, এটা যদি একটু চিন্তা করো এই সেন্টেন্সটা কিভাবে আছে, দেখো অ্যাক্টিভ আছে না প্যাসিভ আছে? তুমি যদি একটু চিন্তা করো যে অ্যাজ এ রেজাল্ট অফ হিট বিং ট্র্যাপড, সেন্টেন্সটা কিন্তু আমাদের প্যাসিভ আছে, তাই না? কীভাবে বুঝলাম, দেখো আমরা প্যাসিভে কি করি, আমরা হচ্ছে প্যাসিভে হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব প্লাস হচ্ছে আমরা কি দিই, V3 ফর্ম দিই, তাই না? এইটা দিয়ে আমরা বুঝতে পারি। এখানে দেখো অক্সিলারি ভার্ব হিসেবে কিন্তু বিং আছে, আর দ্যাট মিনস হচ্ছে আমাদের অ্যামিজার থাকলে আমরা কি দিই, বিং ব্যবহার করি, তাই না? তারপরে V3 আছে। সো এটা দেখে তুমি বুঝতে পারো। অ্যান্ড সেকেন্ডলি যেটা সেটা হচ্ছে দেখো যে তাপমাত্রা বৃদ্ধি পায়, ঠিক আছে? কিসের দ্বারা বৃদ্ধি পায়? পরিবেশ দূষণের দ্বারা, তাই না? তাহলে দেখো তাপমাত্রা কিন্তু নিজে নিজে বৃদ্ধি পায় না, পরিবেশ দূষণ হয় তার ফলে বৃদ্ধি পায়, তাই না? সো তার মানে তাপমাত্রা বৃদ্ধির কাজটা কে করতেছে, পরিবেশ দূষণ করতেছে। সো এইভাবে তুমি যদি চিন্তা করো যে সে কিন্তু নিজের কাজটা নিজে করতেছে না, তো সেই জন্য হচ্ছে এটা আমাদের এটা হচ্ছে আমাদের
কি বলে এটাকে প্যাসিভ ফর্মে আছে, তাই না? সো প্যাসিভ ফর্মে থাকলে আমরা কি ব্যবহার করি ভাই? আমরা হচ্ছে বাই ব্যবহার করি, ঠিক আছে? ওকে, এনভায়রনমেন্ট পলিউশন। ওকে, এটা গেল, আশা করি বুঝতেছো। দেখো এরপর আছে কি দিস ইজ এক্সাম্পলিফাইড, এটা উদাহরণস্বরূপ বা এটা উদাহরণ হিসাবে চিহ্নিত যে ড্যাশ দ্য ডিস্ট্রাকশন অ্যান্ড বার্নিং ড্যাশ ট্রপিক্যাল রেইন ফরেস্ট, ঠিক আছে? সো দেখো এখানে মূলত কি বলছে, দেখো এইচএসসিতে এইটাই ছিল হচ্ছে তোমার 2016 সালে এই প্রিপোজিশনটা খুব একটু কঠিন একটা প্রিপোজিশন আসছিল, বাট মূলত কঠিন না, দেখো বুঝলে সহজ। একটু চিন্তা করে দেখো এখানে কি বলছে, দিস ইজ এক্সাম্পলিফাইড, এটা তোমার উদাহরণ হিসাবে স্বীকৃত যে ড্যাশ দ্য ডিস্ট্রাকশন, ঠিক আছে? মানে হচ্ছে কি এটা হচ্ছে তোমার ধ্বংসের উদাহরণ রূপে স্বীকৃত, ঠিক আছে? এইটা বলছে। সো ভাই দেখো এইখানে এই প্যাসেজটা, এই সেন্টেন্সটা তুমি যদি চিন্তা করো, এটা কিন্তু প্যাসিভ ফর্মে আছে। কিভাবে চিনলাম? দেখো দিস ইজ এক্সাম্পলিফাইড, তাই না? অক্সিলারি ভার্ব প্লাস V3 আছে, ঠিক আছে? দিস ইজ এক্সাম্পলিফাইড ড্যাশ দ্য ডিস্ট্রাকশন, মানে ধ্বংসের উদাহরণ হিসাবে এটাকে চিহ্নিত করা হয়, ঠিক আছে? তারপরে দেখো এইখানে আরেকবার তুমি চিন্তা করতে পারো যে ধ্বংসের উদাহরণ হিসেবে যে আমরা চিহ্নিত করি, এটা কি সে নিজে নিজে করে? না, এটাকে কেউ একজন চিহ্নিত করে, তাই তো? সো কেউ একজনের কাজটা যেহেতু করতেছে, সেজন্য এটা হচ্ছে প্যাসিভ ফর্ম। সেজন্য ভাই এখানে আমরা কি দেবো? এখানে হচ্ছে আমরা বাই ব্যবহার করব, ঠিক আছে? এখানে হচ্ছে আমরা কি ব্যবহার করবো? বাই ব্যবহার করবো। বাই দ্য ডিস্ট্রাকশন অ্যান্ড বার্নিং ড্যাশ অফ ট্রপিক্যাল রেইন ফরেস্ট, ঠিক আছে? বার্নিং ড্যাশ মানে হচ্ছে এবং হচ্ছে কি ক্রান্তীয় অঞ্চলের যে বনগুলো আছে সেগুলা পোড়ানোর কারণে, ঠিক আছে? এখন এখানে বলছে যে তোমার এই যে তোমার গ্রিনহাউস এফেক্টটা বাড়তেছে, হ্যাঁ? সো এটার কারণগুলো আসলে কি কি সেটা আসলে বলছে এখানে, ঠিক আছে? এখন এটা হচ্ছে ধ্বংসরূপে চিহ্নিত করা হয় এবং এটা কি কারণে হচ্ছে? দেখো ক্রান্তীয় অঞ্চলের যে বনগুলা এগুলা কি করার কারণে? পুড়িয়ে ফেলার কারণে, ঠিক আছে? বার্নিং এর পরে তোমার বার্নের পরে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে কি ডাউন, ঠিক আছে? সো এটা হচ্ছে ভাই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, বার্ন ডাউন। সো এই জন্য যে এখানে হচ্ছে বার্নিং ডাউন অফ ট্রপিক্যাল রেইন ফরেস্টস। ওকে, এখন ভাই এখানে দেখো এখানে সেন্টেন্স কি শেষ হয়েছে? হয় নাই কিন্তু, তাই না? তার মানে দেখো এই পুরা সেন্টেন্সটা, এই যে তোমার এইখানে যে সেন্টেন্সটা আছে এইখান থেকে শুরু করে তোমার হচ্ছে যে এই পর্যন্ত যতক্ষণ না এটা শেষ হচ্ছে, দ্যাট মিনস হচ্ছে এটা কোন পর্যন্ত? হ্যাঁ, এই যে তোমার CFCS এই পর্যন্ত, ঠিক আছে? এই পর্যন্ত তোমার হচ্ছে কি, এই পর্যন্ত হচ্ছে ভাইয়া এটা তোমাদের কি বলে প্যাসিভ ফর্মে আছে, ঠিক আছে? এই পর্যন্ত হচ্ছে এটা প্যাসিভ ফর্মে আছে, যে পর্যন্ত না সেন্টেন্সটা শেষ হচ্ছে। দেখো কমা দেওয়া মানে কি সেন্টেন্সটা কিন্তু শেষ না, এরপরে কিন্তু সেন্টেন্সটা আছে, এন্ড এই সেন্টেন্সটা পুরাটাই কিন্তু প্যাসিভ ফর্মে আছে, ঠিক আছে? ওকে, এখানে কি বলছে দেখো আরো কি কি কারণে হয়? ড্যাশ ট্রাফিক দ্যাট ক্লকস ড্যাশ সিটি স্ট্রিটস, ঠিক আছে? বাই ট্রাফিক্স, যেহেতু এটা তোমার হচ্ছে প্যাসিভ ফর্ম আছে, তাই আমরা কি দিতে পারি? বাই ট্রাফিক দ্যাট ক্লকস, যেটা কি করে? ক্লকস ড্যাশ সিটি স্ট্রিটস, ঠিক আছে? যেটা হচ্ছে কি করে? তোমার শহরের যেই তোমার যে রাস্তাগুলো আছে সেটাকে কি করে তোমার বা কি বলে এটাকে, রাস্তার যানবাহনের যে ধোঁয়াগুলো আছে সেটার কারণে হয়, ঠিক আছে? ক্লকসের পরে তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে হচ্ছে আপ, ঠিক আছে? দ্যাট ক্লকস আপ সিটি স্ট্রিটস। কি লিখছে এখানে? যে বাই ট্রাফিক দ্যাট ক্লকস আপ সিটি স্ট্রিটস, মানে কি দেখো, মানে ট্রাফিক থেকে যেই তোমার ধোঁয়াগুলা বের হয় সেইটার কারণে, মানে শহর অঞ্চলে ট্রাফিক থেকে বা তোমার হচ্ছে যানবাহনের থেকে যে ধোঁয়াগুলা বের হয় সেটার কারণে কিন্তু আমাদের কি হয়? গ্রিন হাউস এফেক্টটা বৃদ্ধি পায়, ঠিক আছে? এরপর দেখো এখানে কিন্তু সেন্টেন্সটা শেষ না, কমা আছে, তাই না? তারপর এটাও তার মানে প্যাসিভ আছে। দ্যাটস দ্য র্যাপিড গ্রোথ অফ ইন্ডাস্ট্রি, তার মানে কি এইখানে হচ্ছে আমাদের বাই হবে। সোজা কথা, যেখানে তুমি যতগুলা তোমার হচ্ছে প্যাসিভ ফর্মে দেখবা তুমি হচ্ছে বাই দিবা, ঠিক আছে? বাই দ্য র্যাপিড গ্রোথ অফ ইন্ডাস্ট্রি, দ্য ইউজ অফ ফ্লুরোকার্বনস CFCS, ঠিক আছে? ওকে ওকে, সো এই পর্যন্ত হচ্ছে আমাদের সেন্টেন্সটা প্যাসিভে ছিল। ওকে ওকে, সো এবার কি বলছে দেখো, বাই দ্য র্যাপিড গ্রোথ অফ ইন্ডাস্ট্রি মানে কি? দেখো মানে ইন্ডাস্ট্রি মানে হচ্ছে শিল্প কারখানার মানে অতিমাত্রায় বৃদ্ধি পাওয়ার কারণে দ্য ইউজ অফ ক্লোরোফ্লুরোকার্বনস মানে কি ক্লোরোফ্লুরোকার্বন নামে যে রাসায়নিকটা আছে সেটা ব্যবহার করার কারণেও এই সমস্ত কারণগুলোতে হচ্ছে আমাদের গ্রিনহাউস ইফেক্টটা বৃদ্ধি পাচ্ছে। বুঝতে পারছো? দেখো সেন্টেন্সটা এই প্যাসেজটা হচ্ছে তোমাদের একটু এলোমেলো লাগতেছে, তাই না? সো এলোমেলো লাগতেই পারে, কারণ এটা একটু তোমার হচ্ছে প্যাসেজটা তোমার হচ্ছে পেঁচিয়ে দিয়েছি একটু, ঠিক আছে? মানে হচ্ছে পেঁচানো, একটু ক্রিটিক্যাল টাইপের। ওকে, সো এই ধরনের কোশ্চেনগুলো তুমি যদি সলভ করো, এই ধরনের কোশ্চেন তোমাদের আসবে না, যদিও সহজগুলো আসবে। তো এইগুলো সলভ করলে তোমার হচ্ছে সহজগুলা একদম তোমরা হচ্ছে এক নিমেষেই সলভ করতে পারবা, ঠিক আছে? এই কারণে হচ্ছে কঠিনগুলো দেওয়া।
দেখো, সো মোর পুরো সেন্টেন্সটা তাহলে কি দাঁড়ালো যে এটা দেখো, এই যে তোমার গ্রিন হাউস এফেক্ট এটাকে ধ্বংসরূপে চিহ্নিত করা হয়, ঠিক আছে। আর এটা কি কারণে হয়? গাছপালা পোড়ানোর কারণে হয়, তারপর হচ্ছে তোমার যানবাহন থেকে যে ধোঁয়া নির্গত হয় সেটার কারণে হয়, তারপর হচ্ছে তোমার কি শিল্প কারখানা বৃদ্ধি পাওয়ার কারণে হয়ে থাকে, ঠিক আছে। ওকে, ড্যাশ দ্য প্যাকেজিং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কমার্শিয়াল প্রোডাক্টস দ্য ইউজ অফ ম্যানুফ্যাকচারিং অ্যান্ড কমার্শিয়াল প্রোডাক্টস, ঠিক আছে, দ্য ইউজ অফ ডিটারজেন্টস লাইক ওয়াশিং ড্যাশ লিকুইডস অ্যান্ড সো অন, ঠিক আছে। দেখো এইখানে কি বলছে, দেখো যে প্যাকেজিং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কমার্শিয়াল প্রোডাক্টস মানে কি, দেখো আমরা যে জিনিসপত্রগুলো কিনি বা ব্যবসায়িক যে জিনিসপত্র এইগুলা তোমার হচ্ছে যে মোড়কজাত এবং বাজারজাতকরণের জন্য কি করা হয়, যে তোমার বাজারজাতকরণের জন্য আমরা যে কি করি, তোমার হচ্ছে যে ডিটারজেন্ট ব্যবহার করি, সেগুলোর কারণে হচ্ছে আমাদের গ্রিন হাউস ইফেক্টটা বৃদ্ধি পায়, ঠিক আছে। এখন কিসের জন্য? বাজারজাতকরণের জন্য। সো আমরা কি লিখতে পারি? ফর, ঠিক আছে, ফর প্যাকেজিং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কমার্শিয়াল প্রোডাক্টস। ক্লিয়ার? ওকে, দ্য ইউজ অফ ডিটারজেন্টস লাইক ওয়াশিং আপ, ডিটারজেন্টস লাইক ওয়াশিং আপ, ঠিক আছে। এবার ওয়াশিং এর পরে, ওয়াশের পরে কি বসে ভাই? ওয়াশের পরে হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আপ বসে, ঠিক আছে। সেজন্য হচ্ছে এখানে আমরা আপ দিলাম। ওকে, আচ্ছা এই সেন্টেন্সটা মনে হচ্ছে একটু তোমার ভুল আছে, ঠিক আছে, সেজন্য হচ্ছে আমাদের এলোমেলো লাগতেছে, আমরা একটু দেখে নিই। ওকে, আমরা একটু চেক করছি, জাস্ট এ সেকেন্ড। প্রোডাক্টস ডিটারজেন্টস লাইক, না ঠিক আছে। ওকে, দেখো এখানে মূলত কি বলছে যে বাজারজাতকরণের জন্য এবং হচ্ছে আমরা মোড়কজাতকরণের জন্য আমরা কি করি, বাণিজ্যিক যে পণ্যগুলো সেগুলো বাজারজাতকরণ এবং মোড়কজাতকরণের জন্য আমরা কি করি, প্রথমে সেগুলোকে মোড়কজাতকরণের জন্য আমরা যে ডিটারজেন্ট বা ধৌত করার জন্য যেই জিনিসপত্রগুলো ব্যবহার করি সেগুলোর কারণেও কি হয়, তোমার হচ্ছে গ্রিনহাউস ইফেক্টটা বৃদ্ধি পায়, ঠিক আছে। লিকুইডস অ্যান্ড সোর পরে দেখো অ্যাপ্রোপ্রিয়েট পজিশন হচ্ছে আমাদের অন বসে, মানে লিকুইডস অ্যান্ড সো অন মানে হচ্ছে এরকম বাজারজাতকরণের জন্য আমরা যে জিনিসপত্রগুলো ব্যবহার করি, তারপর হচ্ছে তোমার ধোয়ার কাপড় চোপড় ধোয়ার জন্য যেই তোমার কি বলো এটাকে, যে সাবান ব্যবহার করি বা লিকুইড ব্যবহার করি, এবং এইরকম আরো অনেক জিনিসপত্র। সো এই জিনিসগুলো বোঝাতে আমরা সো অন ব্যবহার করি, মানে এইরকম আরো অনেক জিনিস। সো এই বিষয়টা বোঝাতে আমরা সো অন ব্যবহার করি। ক্লিয়ার? দেখো প্যাসেজটা একটু কঠিন ছিল, বাট আশা করি বুঝতে পারছো। ওকে, অ্যান্ড বুঝতে না পারলে আবার কমেন্ট করবা, ঠিক আছে, অবশ্যই বুঝাই দেবো। দেখো এরপর আছে কুমিল্লা বোর্ড 17, এটা হচ্ছে সব এইচের ছিল। ওকে, সো এটা একটু সহজ আছে। দেখো, উই গট আওয়ার ফ্রিডম ড্যাশ দ্য স্যাক্রিফাইস অফ হান্ড্রেডস অ্যান্ড থাউজেন্ডস ড্যাশ লাইভস, ঠিক আছে। দেখো আমরা আমাদের হচ্ছে যে কি বলে স্বাধীনতা, ঠিক আছে, সেটা কিভাবে পেয়েছি? জীবন উৎসর্গ করার, মানে শত শত এবং হাজার হাজার জীবন উৎসর্গ করার মধ্য দিয়ে পেয়েছি, তাই না? উৎসর্গ করার মধ্য দিয়ে পেয়েছি। এবার দেখো মধ্য দিয়ে বা ভেতর দিয়ে এরকম অবস্থা বোঝাতে আমরা কি ব্যবহার করি? থ্রু ব্যবহার করি, তাই না? সো মধ্য দিয়ে বোঝাতে আমরা কি ব্যবহার করি? থ্রু ব্যবহার করি। সো থ্রু ব্যবহার করি, তাই না? সো এই জন্য হচ্ছে এখানে থ্রু হবে, যে উই গট আওয়ার ফ্রিডম থ্রু দ্য স্যাক্রিফাইস অফ হান্ড্রেডস অ্যান্ড থাউজেন্ডস ড্যাশ লাইভস, মানে হাজার হাজার জীবন এবং হাজার হাজার এবং শত শত জীবন উৎসর্গ করার মধ্য দিয়ে আমরা হচ্ছে আমাদের স্বাধীনতাটা পেয়েছি। এই যে মধ্য দিয়ে বললাম, এই মধ্য দিয়ে ইংরেজিটা হচ্ছে আমাদের থ্রু। ওকে, ওকে, এখন দেখো হান্ড্রেডস অ্যান্ড থাউজেন্ডস ড্যাশ লাইভস। সো এইখানে কি হবে? দেখো এখানে একটা জিনিস খেয়াল করো, যে হান্ড্রেডস এর পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি বসে? অফ বসে। থাউজেন্ডস এর পরে অফ বসে। অ্যান্ড হান্ড্রেডস অফ, থাউজেন্ডস অফ, এটা দ্বারা মূলত কি বোঝায়? হান্ড্রেডস অফ দিয়ে বোঝায় শত শত। তুমি যদি শুধু হান্ড্রেডস লেখো তাহলে বোঝাবে শুধু শত, বাট হান্ড্রেডস অফ যখন লিখবা তখন সেটা হয়ে যাবে শত শত। বুঝতে পারছো? অ্যান্ড হান্ড্রেডস অফ মানে হচ্ছে কি ভাই? শত শত। থাউজেন্ডস অফ মানে হাজার হাজার। এখন আমরা তো শুধু 100 জন বা 1000 জন জীবন উৎসর্গ করে আমাদের স্বাধীনতা পাই নাই, তাই না? হাজার হাজার এবং শত শত, ঠিক আছে, এটাই তো। সো এই হাজার হাজার এবং শত শত এইটা বোঝানোর জন্য আমরা এখানে কি লিখবো? অফ লিখবো, ঠিক আছে। ওকে, আরেকটা ভাবে তুমি বলতে পারো যে হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ, মানে দুইটার পরে অফ বসে। সো বেসিক্যালি এখানে আমি অফই ব্যবহার করতে পারি। বুঝতে পারছো? ওকে, দ্য প্যাট্রিয়টস ড্যাশ আওয়ার ল্যান্ড, ঠিক আছে। দেখো আমাদের মাতৃভূমির যেই দেশপ্রেমিকরা ছিল তারা কি করেছিল? যুদ্ধ করেছিল, ঠিক আছে। সো দ্য প্যাট্রিয়টস ইন আওয়ার ল্যান্ড, ঠিক আছে, দ্য প্যাট্রিয়টস, সরি, অফ আওয়ার ল্যান্ড, দ্য প্যাট্রিয়টস অফ আওয়ার ল্যান্ড মানে কি আমাদের মাতৃভূমির যে দেশপ্রেমিকরা ছিল, তাহলে মাতৃভূমির, সো এর অর্থে আমরা কি ব্যবহার করি? অফ ব্যবহার করি, তাই না? সো এই জন্য হচ্ছে আমরা অফ ব্যবহার করলাম। ফাউট ড্যাশ দ্য অপারেশন অফ দ্য
ওয়েস্ট পাকিস্তানি রুলার্স। দেখো আমাদের দেশের দেশপ্রেমীরা কি করেছিল, যে পাকিস্তানি যোদ্ধাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, ঠিক আছে। এখন ফাউটের পরে কি বসে, ফাউটের পরে ফরও বসে, একটা হচ্ছে এগেইনস্টও বসে। এখন কখন তুমি কোনটা দিবা, দেখো তুমি যদি জন্য অর্থে ব্যবহার করো তাহলে হচ্ছে ফর দিবা, আর যদি বিরুদ্ধ অর্থে ব্যবহার করো তাহলে হচ্ছে তুমি এগেইনস্ট দিবা। এখন এইখানে তুমি হয়তো চিন্তা করতেছো যে ফাউট ফর দিলে তো হয়ে যায়, তাই না? বাট এইখানে ফর দিলে আসলে অর্থটা কি দাঁড়ায়, দেখো আমাদের মাতৃভূমির যেই দেশপ্রেমিকটা ছিল তারা কি করেছিল, পাকিস্তানি যোদ্ধাদের জন্য যুদ্ধ করেছিল। তুমি যদি ফর ব্যবহার করো এইটা দাঁড়ায়, তাই না? তার মানে বেসিক্যালি বোঝাচ্ছে কি, যে পাকিস্তানি শাসকদের শাসনের জন্য তারা যুদ্ধ করেছিল, তাই না? তার মানে শাসনটা তুমি চাচ্ছ, এটা কি অর্থ? না কিন্তু। তার মানে কি, তাদেরকে সরানোর জন্য যুদ্ধ করেছিল, তো তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, তাই না? সো এখানে বিরুদ্ধে ইংরেজি হচ্ছে ভাই এগেইনস্ট। ওকে, সো এইখানে হবে আমাদের এগেইনস্ট, ঠিক আছে। ফর দিলে কিন্তু ভুল হবে, কেন? কারণ তারা কিন্তু পাকিস্তানি শাসকদের শাসন করার জন্য কিন্তু যুদ্ধ করে না, তাদেরকে তাড়ানোর জন্য যুদ্ধ করছে। সো এই তাড়ানোর জন্য বা তাদেরকে তাদের বিরুদ্ধে, সো এটা ইংরেজি হচ্ছে আমাদের এগেইনস্ট, ঠিক আছে। সো এটা তোমাকে বুঝতে হবে যে কখন কোনটা হবে। ওকে, আবার বলতেছি, যারা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট পজিশনের পিডিএফটা পাও নাই, জাস্ট কমেন্ট করো অথবা আমাদের গ্রুপে মেসেজ করো, পেয়ে যাবা। ওকে, এগেইনস্ট দ্য অপারেশন অফ দ্য ওয়েস্ট পাকিস্তানি রুলার্স। ওকে, ফাইনালি দ্য অপারেশার্স, তোমার হচ্ছে কি শেষমেশ অপারেশার্স মানে হচ্ছে তোমার যে পাকিস্তানি শাসকরা ছিল তারা কি করে, ওয়ার বাউন্ড বা দখলদারিরা, ঠিক আছে, অপারেশার্স ওয়ার বাউন্ড টু সারেন্ডার, ঠিক আছে, সারেন্ডার ড্যাশ আওয়ার ফ্রিডম ফাইটার্স, ঠিক আছে। এখন সারেন্ডারের পরে ভাই অ্যাপ্রোপ্রিয়েট পজিশন বসে হচ্ছে টু, ঠিক আছে, সারেন্ডার টু আর ফ্রিডম ফাইটার্স, মানে কি শেষমেশ কি করে পাকিস্তানি দখলদার বাহিনীরা আমাদের যে পাকিস্তানি আমাদের যে স্বাধীনতা যোদ্ধারা ছিল বা আমাদের যে মুক্তিযোদ্ধারা ছিল তাদের কাছে কি করে, তাদের কাছে হচ্ছে তোমার আত্মসমর্পণ করে, ঠিক আছে। সারেন্ডারের পরে হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েশন টু বসে। সো দেখো ভাই, প্রিপোজিশন যদি 10টা থাকে তার মধ্যে তুমি 5 থেকে 6টা পাবা অ্যাপ্রোপ্রিয়েট পজিশন, ঠিক আছে। সো অ্যাপ্রোপ্রিয়েট পজিশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো, বাট আ গ্রেট নাম্বার ড্যাশ দ্য সন্স, ঠিক আছে। দেখো এবার গ্রেট নাম্বারের পরে কি বসে ভাই, নাম্বারের পরে হচ্ছে অফ বসে, অ্যাপ্রোপ্রিয়েট পজিশন। সো গ্রেট নাম্বার অফ দ্য সন্স মানে তাদের মধ্যে একটা গ্রেট নাম্বার অফ সন্স মানে হচ্ছে বিপুল পরিমাণের ছেলেরা কি করে, অফ দ্য ল্যান্ড ডাইট ড্যাশ দ্য ওয়ার, ঠিক আছে, ডাইট ড্যাশ দ্য ওয়ার। দেখো এখানে মূলত কি বলেছে, আমাদের যে তোমার ফ্রিডম ফাইটার ছিল তারা কিন্তু বেশিরভাগই তরুণ ছিল, তাই না? সো তাদের মধ্যে বেশিরভাগ ছেলেরাই কি করে, মাতৃভূমির জন্য জীবন উৎসর্গ করে, যুদ্ধে তাদের জীবন উৎসর্গ করে, ঠিক আছে। সো ল্যান্ড ডাইট ড্যাশ দ্য ওয়ার, তাহলে এখানে কি হবে, ইন দ্য ওয়ার মানে কি যুদ্ধে, ঠিক আছে, যুদ্ধে তাদের জীবন উৎসর্গ করে। এই যুদ্ধে জীবন উৎসর্গ করে এইটা বোঝাতে আমরা কি ব্যবহার করলাম, ইন দ্য ওয়ার। ওকে, সো বাট এ গ্রেট নাম্বার অফ দ্য সন্স মানে তাদের মধ্যে একটি বিরাট সংখ্যক ছেলেরা কি করে বা যুবক তরুণেরা কি করে এই দেশের বিরাট একটি, দেখো এখানে কি বলছে, বাট এ গ্রেট নাম্বার অফ দ্য সন্স অফ দ্য ল্যান্ড ডাইট ইন দ্য ওয়ার মানে হচ্ছে যুদ্ধে এই দেশের অনেক তরুণেরা কি করে, তাদের জীবন উৎসর্গ করে বা হচ্ছে তারা মারা যায়, ঠিক আছে। সো এইটাই বলেছে। দেখো, সুন ড্যাশ দ্য ওয়ার দ্য গভর্নমেন্ট ড্যাশ বাংলাদেশ ফাউন্ডেড দ্য ন্যাশনাল মেমোরিয়াল। দেখো এবার বাংলাদেশের যে সরকার ছিলেন তিনি কি করছে, তোমার স্মৃতিসৌধ বানাইছে, তাই না? স্মৃতিসৌধ বানাইছে। এটা কখন বানাইছে ভাই, যখন পাকিস্তানি শাসকেরা ছিল তখন কি বানাইছে না, যুদ্ধের পরে বানাইছে, তাই না? সো যুদ্ধের পরে বানাইছে। সো এখানে কি বলছে, সুন ড্যাশ দ্য ওয়ার, তার মানে কি সুন আফটার দ্য ওয়ার মানে কি যুদ্ধের পরে, মানে যুদ্ধ শেষ হওয়ার পরে, যুদ্ধের চলাকালীন সময় কিন্তু বানায়নি, তাই না? যুদ্ধের শেষ হওয়ার পরে। সো যেহেতু পরে সেজন্য আমরা এখানে কি দেবো, আফটার, ঠিক আছে। তো সুন আফটার দ্য ওয়ার দ্য গভর্নমেন্ট ড্যাশ বাংলাদেশ, এবার কে বানাইছিল ভাই, বাংলাদেশের সরকার। সো বাংলাদেশ এর, সো এর ইংরেজি কি ভাই, অফ। সো দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ ফাউন্ডেড দ্য ন্যাশনাল মেমোরিয়াল মানে কি জাতীয় স্মৃতিসৌধ নির্মাণ করেছিল ড্যাশ মেমোরি অফ দ্য মার্টার্স, ঠিক আছে, ড্যাশ মেমোরি অফ দ্য মার্টার্স মানে কি, দেখো ইন মেমোরি অফ দ্য মার্টার্স, ঠিক আছে। এখন এইটা হচ্ছে ভাই, দেখো ইন মেমোরি অফ, এই যে ইন মেমোরি অফ, সো এইটুকু হচ্ছে ভাই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ঠিক আছে। সো ইন মেমোরি অফ এইটুকু হচ্ছে ভাই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ঠিক আছে, এটা মনে রাখবা। এখন এখানে ইন মেমোরি দেওয়ার পরে যদি এই যে অফের জায়গায় যদি ড্যাশ থাকতো তাহলে আমরা এখানে অফ ব্যবহার করতাম, ঠিক আছে। ধরো যে ইন মেমোরি আছে তারপরে ড্যাশ আছে তাহলে কি দিতা, অফ দিতা। এবার মেমোরি অফ আছে তার আগে ড্যাশ আছে তাহলে কি দিবা, ইন দিবা, ঠিক আছে। ক্লিয়ার, আশা করি ক্লিয়ার, ঠিক আছে। সো এইটা হচ্ছে, এই ছিল আমাদের কুমিল্লা বোর্ড 17।
সো আবারও বলতেছে এগুলো কিন্তু একটাও তোমাদের এসএসসি না, এগুলো কিন্তু এইচএসসি। ওকে, সো এজন্য একটু তোমাদের কঠিন লাগতে পারে, বাট এগুলো তুমি যদি সলভ করা শিখে যাও, রুলগুলো কিন্তু সেম, ঠিক আছে, রুলগুলো সেম, তারপর হচ্ছে ধারাবাহিকটা কিন্তু সেম। ওকে, সো এগুলো যদি সলভ করা শিখে যাও তাহলে হচ্ছে তুমি এসএসসিটাও পারবা। ওকে, কোনো সমস্যা নাই। যেহেতু তোমাদের এসএসসিতে কিন্তু প্রিপোজিশন এই পর্যন্ত কিন্তু আসে নাই, ঠিক আছে, এর আগে যেটা ছিল সেটা হচ্ছে গ্যাপ ফিলিং উইদাউট ক্লুজ ছিল। ওকে, বাট এইবার হচ্ছে ওইটার জায়গায় আমাদের দিছে হচ্ছে প্রিপোজিশন। ওকে ওকে, দেখো এখানে প্রিপোজিশন নিয়ে একটা প্যাসেজটা দিছে, দেখো এখানে কি বলছে, প্রিপোজিশন কানেক্টস অল টাইপস ড্যাশ ওয়ার্ডস। এবার ভাই দেখো, তুমি যখন প্যাসেজ পড়ো বা যে কোনো জায়গায় খেয়াল করবা, এই যে লাইনগুলো আছে না, এগুলো একটু তোমরা খেয়াল করে করে পড়বা। কারণ দেখবা যে অনেকগুলো লাইন তোমরা যখন পড়বা অটোমেটিক তোমাদের মুখস্থ হয়ে যাবে প্রিপোজিশনগুলো, যে এরপরে এটা বসবে। এবার দেখো অল টাইপস, এরপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি বসে, অফ বসে। সো অল টাইপস অফ ওয়ার্ডস টুগেদার এন্ড সাপোর্টস দেম মেক বেটার সেন্স ড্যাশ দ্য রিডার্স। মানে কি, প্রিপোজিশন হচ্ছে অল, প্রিপোজিশন কি করে, সমস্ত ধরনের শব্দগুলাকে একসাথে জোড়া লাগায় এবং কি করে, রিডার যে থাকে মানে পাঠক যে থাকে তাকে একটা বেটার সেন্স আনতে, মানে একটা ধারণা আনতে, একটা ভালো একটা ধারণা আনতে, ওই বিষয়টা সম্পর্কে একটা ভালো ধারণা আনতে সাহায্য করে। ঠিক আছে, এখন কি বলছে, প্রিপোজিশন কানেক্টস অল টাইপস অফ ওয়ার্ডস টুগেদার, একসাথে সবগুলো শব্দকে জোড়া লাগায়, অ্যান্ড সাপোর্টস দেম, এবং তাদের অ্যান্ড সাপোর্টস দেম মেক বেটার সেন্স, এবং সেগুলো দিয়ে কি করে, যে একটা ভালো একটা ধারণা তৈরি করতে সাহায্য করে, কার কাছে, রিডারের কাছে। সো এখন রিডারের প্রতি বা রিডারের কাছে, ঠিক আছে, সো এইটা ইংরেজি হচ্ছে ভাই টু। ঠিক আছে, সো এই জন্য আমরা কি দিলাম এখানে টু, টু দ্য রিডার্স। ওকে, সো প্রতি ইংরেজি কি ভাই টু। এখন দেখো এই ভালো ধারণাটা কার কাছে সৃষ্টি করে ভাই, রিডারের কাছে বা রিডারের প্রতি সৃষ্টি করে, সো এই জন্য আমরা হচ্ছে এখানে টু ব্যবহার করলাম। ওকে ওকে, সো এরপর আছে কি ভাই, দেখো দে হেল্প আস টু আন্ডারস্ট্যান্ড দ্য রিলেশনশিপ, তারা আমাদেরকে সাহায্য করে, টু আন্ডারস্ট্যান্ড বুঝতে সাহায্য করে, দ্য রিলেশনশিপ ড্যাশ অবজেক্টস। এবার রিলেশনশিপের পরে কি বসে ভাই, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে আমাদের উইথ বসে। ঠিক আছে, রিলেশনশিপ উইথ। সো দেখছো বেশিরভাগগুলো কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে আসতেছে। সো যারা যারা এখনো পিডিএফটা নেওয়া নাই জাস্ট কমেন্ট করো অথবা হচ্ছে মেসেজ করো, পেয়ে যাবা। ওকে, বারবার কিন্তু বলতেছি। দেখো দে হেল্প আস টু আন্ডারস্ট্যান্ড দ্য রিলেশনশিপ উইথ অবজেক্টস, তারা কি করে, যে অবজেক্টস মানে হচ্ছে তারা বিষয় সম্পর্কে বুঝতে আমাদেরকে সাহায্য করে। ঠিক আছে, বিষয় সম্পর্কে বুঝতে আমাদেরকে সাহায্য করে। ওকে, ড্যাশ এক্সাম্পল দ্য বুক অ্যান্ড দ্য টেবল। দেখো উদাহরণ হিসাবে আমরা কি ব্যবহার করি, ফর এক্সাম্পল। সো এখানে এক্সাম্পলটা আছে, কি বাদ পড়ছে, ফর বাদ পড়ছে, তুমি ফর দিয়ে দাও। সো উদাহরণ, ফর এক্সাম্পল, ঠিক আছে, উদাহরণ হিসাবে দ্য বুক অ্যান্ড দ্য টেবল আর ড্যাশ দ্য কিচেন। উদাহরণ হিসাবে আমরা কি বলতে পারি, বই এবং টেবিল কোথায় আছে, রান্নাঘরে আছে। এবার রান্নাঘরে আছে এটা বোঝাতে আমরা কি করি, রান্নাঘরের ভিতরে আছে, তাই না। সো এই সেন্স অর্থে আমরা কি ব্যবহার করি, ইন ব্যবহার করি, ভিতর অর্থে আমরা কি ব্যবহার করি, ইন ব্যবহার করি, তাই না। সো এইখানে দেখো বই এবং টেবিল, এখানে কিন্তু এটা বলে নাই যে বইটা টেবিলের উপরে আছে এবং তারা দুইটা রান্নাঘরে আছে, তাই না। এখানে বলছে কি বই এবং টেবিল দুইটাই রান্নাঘরে আছে। সো এটা বোঝাতে আমরা কি ব্যবহার করছি, ইন ব্যবহার করছি, মানে বই এবং টেবিল দুইটাই কোথায় আছে, রান্নাঘরে আছে। বুঝতে পারছো। ওকে, দিস এনশিওরস ইউ আ বেসিক আন্ডারস্ট্যান্ডিং। এটা তোমাকে কি করে, দিস এনশিওরস ইউ আ বেসিক আন্ডারস্ট্যান্ডিং, এটা হচ্ছে যে মৌলিক যে বোঝাপড়া এটা নিশ্চিত করে, মানে প্রিপোজিশনটা কি করে, মৌলিক যে বোঝাপড়া সেটা নিশ্চিত করে। একটা তুমি চিন্তা করো যে একটা সেন্টেন্সে প্রিপোজিশন যদি না থাকে সেই সেন্টেন্সটা সম্পর্কে তুমি কিন্তু একটা ক্লিয়ার সেন্স পাবা না। ঠিক আছে, এইটাই বলছি মূলত। ওকে, ইফ উই অ্যাড অ্যানাদার প্রিপোজিশন, আমরা যদি এখানে অন্য একটা প্রিপোজিশন যোগ করি, ইট মেক্স ইট ইভেন ক্লিয়ারার। ঠিক আছে, এটা কি করে, এটা এইটা সেন্টেন্সটাকে আরও বেশি বোধগম্য করে বা আরও বেশি স্পষ্ট করে। ঠিক আছে, ওকে, দেখো এখানে কি বলছে, মানে এইখানে যে সেন্টেন্সটা ছিল এটা মূলত বলছে যে আমরা যেখানে ব্যবহার করলাম যে ফর এক্সাম্পল দ্য বুক অ্যান্ড দ্য টেবল আর ইন দ্য কিচেন, এই যে সেন্টেন্সটা দিছে না, এখানে যদি আমরা আরও একটা প্রিপোজিশন যোগ করি তাহলে আমরা আরও একটা বেটার সেন্স পাবো। এই যে আমি বললাম না যে বইটা টেবিলের উপরে আছে এবং দুইটা কিচেনে আছে, এইটা বলে নাই। সো এই সেন্সটা আনার জন্য আমরা আরেকটা প্রিপোজিশন ব্যবহার করবো। ঠিক আছে, সেন্সটা পড়লেই বুঝতে পারবা। দেখো এখানে কি বলছে, দ্য বুক ইজ ড্যাশ টপ অফ দ্য টেবল, বুঝলা। এবার কিন্তু বলছে যে বইটা টেবিলের উপরে আছে এবং টেবিলটা কিচেনে আছে। ঠিক আছে, সো এই সেন্সটা বলার জন্য আমরা কি করলাম, আরেকটা প্রিপোজিশন অ্যাড করলাম, এইটাই মূলত বলছে। বুঝতে পারছো, দ্য বুক ইজ ড্যাশ টপ অফ দ্য টেবল, তার মানে কি দ্য বুক ইজ অন টপ অফ দ্য টেবল। এবার দেখো বই যখন টেবিলের উপরে থাকে সেটা অবশ্যই টাচ করে থাকে, তাই না। সো টাচ করে থাকলে আমরা কি ব্যবহার করি, অন ব্যবহার করি, সেজন্য হচ্ছে অন টপ অফ দ্য টেবল ড্যাশ দ্য কিচেন। এবার টেবিলটা কোথায় ছিল ভাই, টেবিলটা হচ্ছে কিচেনে ছিল, কিচেনের ভিতরে ছিল, সেজন্য এখানে ইন।
বুঝতে পারছো? আশা করি বুঝতেছো। দেখো এখানে কি আছে এবার দেখো যে উই হ্যাভ এ ক্লিয়ার পিকচার ড্যাশ অর মাইন্ড ড্যাশ দ্য রিলেশন অফ দোজ টু অবজেক্টস অ্যান্ড দেয়ার রিলেশনশিপ ড্যাশ উইথ ড্যাশ ইচ আদার। ঠিক আছে, আমরা যখন এইখানে আরেকটা প্রিপোজিশন যখন ব্যবহার করলাম তখন দেখো আমরা বিষয়টা স্পষ্টভাবে বুঝলাম না যে আসলে কি কি আছে এখানে, এটাই মূলত বলছে। ঠিক আছে, উই হ্যাভ এ ক্লিয়ার পিকচার ইন আওয়ার মাইন্ড। ঠিক আছে, আমরা এখন কি পেয়েছি, আমরা আমাদের মনের ভিতরে একটা ক্লিয়ার একটা পিকচার পাইছি। ঠিক আছে, মানে একটা স্পষ্ট একটা ছবি পেয়েছি, মানে যে সেন্টেন্সটা বলছে আমাদের এই কথাটার স্পষ্ট একটা ছবি আমরা এখন আমাদের মনের মধ্যে পাইছি। এবার কোথায় পাইছি, মনের ভিতরে। সো ভিতরে ইংরেজিতে অবশ্যই ইন, সেজন্য আমরা ইন ব্যবহার করলাম, ইন আওয়ার মাইন্ড। ঠিক আছে, ড্যাশ দ্য রিলেশন ইন আওয়ার মাইন্ড ড্যাশ দ্য রিলেশন অফ দোজ টু অবজেক্টস। ঠিক আছে, এখন কি সম্পর্কে ধারণা পাইছি ভাই, ওই যে দুইটা জিনিস ছিল ওইটা সম্পর্কে, তাই না? সো এখন এইখানে কি প্রিপোজিশন হবে ভাই, একটু চিন্তা করো। কি সম্পর্কে পাইছি, ওই দুইটা জিনিস সম্পর্কে। সো সম্পর্কে ইংরেজি হচ্ছে কি ভাই, অ্যাবাউট। আমরা যদি কোনো একটা জিনিস নিয়ে কথা বলি বা কোনো কিছু নিয়ে কথা বলি সেক্ষেত্রে আমরা অ্যাবাউট ব্যবহার করি, তাই না? এই জন্য এখানে আমরা অ্যাবাউট ব্যবহার করলাম, যেহেতু আমরা ওই দুইটা জিনিস সম্পর্কে ধারণাটা পাইছি। বুঝতে পারছো? অ্যাবাউট দ্য রিলেশন অফ দোজ টু অবজেক্টস অ্যান্ড দেয়ার রিলেশনশিপ। এবার রিলেশনশিপের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে উইথ ইচ আদার। ওকে, সো এই ছিল আমাদের অ্যাপ্রোপ্রিয়েট, এই ছিল আমাদের হচ্ছে মূলত প্রিপোজিশনের কোয়েশ্চেন সলভ সিরিজ। ঠিক আছে, সো এই কোয়েশ্চেনগুলো সলভ করার পরে তোমরা হচ্ছে নিজে নিজে আরও অনেক জায়গা থেকে তোমরা হচ্ছে কালেক্ট করে, প্রশ্নগুলো কালেক্ট করে হচ্ছে তোমরা প্রিপোজিশনগুলো প্র্যাকটিস করবা। ঠিক আছে, প্র্যাকটিস করলে অবশ্যই তোমরা প্রিপোজিশনে ভালো করবা। আর হচ্ছে তোমাদের যারা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা নেও নাই, আবারও বলতেছি জলদি জলদি কালেক্ট করে ফেলো। অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ছাড়া কিন্তু তোমরা প্রিপোজিশন কোনোভাবে সলভ করতে পারবা না, 5/5 পাবা না। ঠিক আছে, এটা হচ্ছে মূলত কথা, পারবা তবে 5/5 পাবা না, এটা হচ্ছে মূল কথা। সো তোমরা তো যখন সলভ করলা অবশ্যই বুঝতে পারছো যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা কতটা জরুরি। ঠিক আছে, ওকে। সো এই ছিল আজকের ক্লাস, দেখা হবে নেক্সট ক্লাসে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।